সময়টা ছিল সন্ধ্যা। রাজু এবং সাজু গোরস্থানের বিশাল লোহার দরজার সামনে দাঁড়িয়েছিল। ভাইয়া, আমরা এখানে গোরস্থানের কাছে কেন এসেছি? রাজু, তোমাকেই গোরস্থানের ভেতরে যেতে হবে, তবেই আমাদের ভাগ্যে লেখা কষ্ট দূর হবে। না ভাইয়া, আমি কখনোই এই জায়গার ভেতরে যাব না। যদি আপনি চলেন তবে আমিও যাব। আমি একা যেতে পারবো না। রাজু, আমি শুধু তোমাকে যাওয়ার কথা বলতে পারি। যে কাজ ওখানে আছে সেটা শুধু তুমিই করতে পারবে। সত্যি কি? অন্য কোনো উপায় নেই ভাইয়া? যদি তুই চাস যে আমি এবং তোর ভাবি বেঁচে থাকি, তবে তোকে এই গোরস্থানে যেতেই হবে। তারপর ভয়ে ভয়ে রাজু যেমনই গোরস্থানের ভেতর পা রাখে, তখনই পুরো দৃশ্য হঠাৎ পাল্টে যায়। রামপুর গ্রামের সাজু তার স্ত্রী মিনা এবং ছোট ভাই রাজুর সাথে থাকত। তারপর একদিন দুপুরের সময় ঘরের ভেতর থেকে চিৎকার করার আওয়াজ আসছিল। দেখো, অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। আমি তোমাকে কতবার বলেছি যে তোমার ছোট ভাইকে বাড়ি থেকে বের করে দাও। যদি তুমি তাকে বাড়ি থেকে বের না করো, তবে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আরে বউ, তুমি এসব কেমন কথা বলছো? এই বাড়ি এবং জমিতে তারও তো অধিকার আছে। কিভাবে আমি তাকে বাড়ি থেকে বের করে দেব? সবাই কি বলবে? যদি তোমার তার প্রতি এতই চিন্তা থাকে, তবে তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমার সাথে থাকবো না। তাকে আমি একদমই সহ্য করতে পারি না। আচ্ছা, ঠিক আছে, যদি তুমি বলো তবে আমি কিছু একটা ভাবছি এবং তাকে কোনো না কোনোভাবে আমাদের বাড়ি থেকে বের করেই ছাড়ব। এমন সময় রাজু সেখানে চলে আসে। ভাইয়া, আমি সব ক্ষেতের কাজ শেষ করে ফেলেছি এবং যে সার দেবার কথা ছিল সেটাও দিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, তুই সব কাজ করছিস। দেখ, বাড়ির জ্বালানিও শেষ হয়ে গেছে। তো গিয়ে জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে আয়, যাতে সন্ধ্যার চুলা জ্বলতে পারে। ঠিক আছে ভাইয়া, কিন্তু আমার এখন খুব ক্ষুধা পেয়েছে। কিছু খেতে পেলে তারপর যেতাম। ঘরে খাবার শেষ, আর এমনিতেও জ্বালানি ছিল না, তো খাবার কিভাবে রান্না হবে? আগে কাঠ নিয়ে আসো, তারপরে খাবার বানাবো। রাজু মন খারাপ করে চলে যায়। আরে তুমি এই মিথ্যেটা কেন বললে? ঘরে তো খাবার রাখা আছে। আমি তাকে একবেলার খাবারও দিতে চাই না। তোমার যদি এতই চিন্তা হয়, তবে তুমি নিজেই তাকে বানিয়ে খাইয়ে দাও। মিনা রাগে গজগজ করতে করতে চলে যায়। যদি আমার ভাইকে বাড়ি থেকে তাড়াতে পারি, তবেই আমার ঘরের সুখ শান্তি বজায় থাকবে। সাজু বাইরে বেরিয়ে আসে। ঠিক সেই সময় দুজন গ্রামবাসীকে কথা বলতে দেখা যায়। আরে তুই কি শুনেছিস? আমাদের গ্রামের সীমান্তে যে একটা গোরস্থান আছে, তার পাশ দিয়ে দুজন ব্যবসায়ী আসছিল। শুনলাম তারা দুদিন ওই গোরস্থানেই ছিল এবং হঠাৎ পাগল হয়ে ওখানেই মারা গেছে। তুই এসব কেমন কথা বলছিস সালা? এমনটা কিভাবে হতে পারে? তারা গোরস্থানে পাগলের মতো কেন ছিল, আর মারা কিভাবে গেল? তুই জানিস না, আমাদের দাদারা বলে গেছেন ওই গোরস্থানে এক মা মেয়ের আত্মা থাকে এবং বহু বছর ধরে ওখানেই আছে। যেই ওখানে যায় তার মনকে তারা বশ করে ফেলে এবং তাকে দিয়ে নিজেদের ইচ্ছে মতো কাজ করিয়ে তাকে মেরে ফেলে। তাহলে তো সেটা খুব বিপজ্জনক আত্মা। যদি তারা আমাদের গ্রামে চলে আসে, তবে কে জানে আমাদের কি অবস্থা করবে। না, তারা আমাদের গ্রামে আসতে পারবে না ভাই। তাদের সীমানা নির্ধারিত। তারা গোরস্থানের বাইরে বের হয় না। যে তাদের সীমানায় পা রাখে, শুধু তার সাথেই এমনটা ঘটে। আমার তো এটা শুনেই গায়ে কাঁটা দিয়ে উঠল। চল ভাই, এ কথা বাদ দে। দুজনে চলে যায়। এসব কথা সাজু শুনে ফেলে। আচ্ছা, তাহলে গোরস্থানের এই রহস্য পেয়ে গেছি। উপায়, আমার ভাইয়ের হাত থেকে মুক্তি পাওয়ার উপায়। সে বাড়ি ফিরে আসে। অন্যদিকে রাজু জঙ্গলে কাঠ কাটছিল। তখনই একজন দরবেশ সেখানে উপস্থিত হন। তুই কাঠ কাটছিস? আরে তোর কপাল তো এবার খুব খারাপভাবে পুড়তে চলেছে। চড়ে যায় এখান থেকে। এসব কি বলছেন দরবেশ বাবা? আমি ঠিক আছি, আর আমার ভাইয়া ভাবিও ঠিক আছে। আপনার কি হয়েছে? যে ভাইয়া ভাবির নাম তুই জপছিস, তারাই একদিন তোকে মৃত্যুর দুয়ারে পাঠাবে। তাদের ত্যাগ করো এবং আর কখনো বাড়ি ফিরে যাস না। না, আমার বাবা মা তো ছোটবেলাতেই মারা গেছেন। ভাইয়া ভাবিই আমাকে বাবা মায়ের ভালোবাসা দিচ্ছেন। আমি তাদের কখনোই ছাড়তে পারবো না। রাজু সেখান থেকে চলে যায়। এতটা ভালোবাসে তার ভাই ভাবিকে। এই ভালোবাসাই এর গলার ফাঁস হবে। রাজু বাড়ি ফিরে আসে। ভাইয়া, এই দেখুন, কাঠ নিয়ে এসেছি। এবার একটু বেশিই এনেছি, যাতে কয়েকদিন চলে যায়। ঠিক আছে, ভালো করেছিস। এবার চল খাবার খেয়ে নে, আরও কাজ আছে।
মিনা একটি রুটি এবং একটি শুকনো পেঁয়াজ তার সামনে রেখে দেয়। ভাবি, তরকারি নেই, পেঁয়াজের সাথে রুটি কিভাবে খাবো? তরকারি শেষ আর টাকাও নেই, যদি খেতে চাস তো খা, না হলে না খেয়ে থাক। মিনা রেগে চলে যায়। রাজু, তুই মন খারাপ করিস না, তোর ভাবির স্বভাবটা একটু কড়া। নে, খেয়ে নে। আর এরপর আমি একটা কাজের কথা বলবো, কিন্তু কাউকে বলবি না। না ভাইয়া, আমি কাউকে বলবো না। বলুন না, কি করতে হবে? কাল সকালে আমার কাছে আসিস। সাজু তার ঘরে যায়। ওর সাথে কি কথা বলছিলে? কাল সকালে কেন ডাকলে? তুমি সব সময় চাইতে না যে রাজুকে নিজের থেকে দূরে সরিয়ে দিই, ওকে বাড়ি থেকে বের করে দিই? তো আমি সব প্রস্তুতি নিয়ে ফেলেছি। কালের পর ও আর কখনো আমাদের আশেপাশে ঘুরঘুর করবে না। সত্যিই কি এমনটা করতে চলেছ? একটু খুলে বলো তো। গ্রামবাসীদের কাছ থেকে শুনলাম, গ্রামের সীমান্তে যে গোরস্থান আছে সেখানে যেই পা রাখে সে দুদিনের মধ্যে মারা যায়। আমরা কাল রাজুকে ওই গোরস্থানে পাঠাবো, এরপর শুধু দেখতে থাকো। এটা তো খুব খুশির খবর। আমি অধীর আগ্রহে কালকের জন্য অপেক্ষা করব। দুজনে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রাজু, হে আল্লাহ, আমার ঘরের অবস্থা কতটা খারাপ! আমার এই শুকনো খাবারও গলা দিয়ে নামছে না। কে জানে ভাইয়া ভাবি কিভাবে খেয়েছে। আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে, যাতে আমি তাদের একটা ভালো জীবন দিতে পারি। পরদিন সকাল হতেই রাজু ঘুম থেকে ওঠে এবং সাজুর কাছে যায়। ঠিক তখনই জমিদার সেখানে চলে আসে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। আরে ও সাজু, আরে কি করছিস? চলো ওঠ, বাড়ির বাইরে আয়। যদি তুই এবার আমার টাকা না দিস তবে দেখে নিস আমি তোর স্ত্রীকে তুলে নিয়ে যাব এবং তাকে দিয়ে আমার বাড়ির সব কাজ করাবো। তখনই সাজু বাড়ি থেকে বেরিয়ে আসে। কি হয়েছে জমিদার সাহেব, আপনি কেন রেগে যাচ্ছেন? আরে তোর কি মনে নেই? হ্যাঁ, তুই গতবার আমার কাছ থেকে ঋণ নিয়েছিলি এবং বলেছিলি যে এবার ফসল বিক্রি করে তুই আমার সব ঋণ শোধ করে দিবি, কিন্তু তুই এবারও আমার টাকা ফেরত দিসনি। না, এমনটা করবেন না। আমি আপনার টাকা শোধ করে দেব, শুধু আমাদের আরও কিছুদিনের সময় দিন। আমি তোকে শুধু আর 2 দিনের সময় দিচ্ছি। যদি 2 দিনের মধ্যে তুই আমার টাকা ফেরত না দিস তবে দেখে নিস তোর স্ত্রী আমার জমিদার বাড়িতে থাকবে। না, আপনি এমনটা করতে পারেন না। আমি আমার ভাবিকে আপনি নিয়ে যেতে পারবেন না। আমি আপনার ঋণ শোধ করব, এর জন্য আমাকে যাই করতে হোক না কেন। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু 2 দিন পর আমি আবার ফিরে আসব। এটুকু বলে জমিদার সেখান থেকে চলে যায় এবং সাজু সেখানেই মাটিতে বসে কান্নার নাটক করতে থাকে। হে আল্লাহ, আমি কেমন মানুষ! আমি না আমার ভাইয়ের খেয়াল রাখতে পারছি, না আমার স্ত্রীর খেয়াল রাখতে পারছি। আমার মতো একটা অপদার্থ স্বামী থাকা আর না থাকা সমান। হে আল্লাহ, আমাকে তুলে নাও। আল্লাহ, আমাকে তুলে নাও। না ভাইয়া, আপনি এসব কেমন কথা বলছেন? আপনার কিছুই হবে না, আমি ওইসব টাকা শোধ করে দেব। 2 দিনের মধ্যে আমরা এই টাকা কিভাবে শোধ করব? আমাকে বাঁচাও রাজু, আমি জমিদারের সাথে যেতে চাই না। আমাকে যেতে দিও না, আমাকে রক্ষা করো। আমি কি করব ভাইয়া? যদি কোনো উপায় থাকে তবে বলুন, আমি সেটা করার জন্য প্রস্তুত। ভাই, আমি একটা কথা জানতে পেরেছি। আমাদের গ্রামের সীমান্তে যে গোরস্থানটা আছে না, সেখানে একটা কবর আছে। সেই কবরের নিচে প্রচুর গুপ্তধন লুকিয়ে আছে। আমাদের পূর্বপুরুষরা তাদের ধন সম্পদ সুরক্ষিত রাখার জন্য ওই গোরস্থানে লুকিয়ে রেখেছিলেন। আমি এটা জানতে পেরেছি একজন গুপ্তচরের কাছ থেকে। যদি তুই কোনোভাবে ওই গুপ্তধন নিয়ে আসতে পারিস, তবে আমাদের এই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আমরা জমিদারের টাকাও দিয়ে দেব, আমার স্ত্রীও বেঁচে যাবে এবং আমাদের এই সমস্ত অভাবও দূর হয়ে যাবে। কিন্তু আমি কি করব? আমি চাইলেও তো যেতে পারি না। যদি আমি যাই তবে সবার সন্দেহ হবে এবং আমাকে এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। তুই গেলে আমি এ কথা কাউকে বলবো না, আর তাহলে আমাদের সব সমস্যাও দূর হয়ে যাবে। হ্যাঁ রাজু, এখন আমাদের একমাত্র ভরসা শুধু তুই। তুই যদি না যাস তবে কে জানে আমাদের সাথে কি হবে। তুই আমার ছেলের মতো, নিজের বাবার রক্ষার জন্য এতটুকু তো করতে পারিস। ভাবি, আমি আপনাকে আর ভাইয়ার কিচ্ছু হতে দেব না। আমি নিশ্চয়ই যাব। এ কথা বলে রাজু সেখান থেকে বেরিয়ে পড়ে। তখনই সাজু ও মিনা জোরে জোরে হাসতে শুরু করে। দেখলে মিনা, আমার চাল? আমিই জমিদারকে হুমকি দেওয়ার জন্য বলেছিলাম। এর বদলে জমিদারকে আমি পুরো 1000 টাকা দিয়েছি। এবার দেখো আমার কাজ কতটা সহজ হয়ে গেল। তুমি এত বড় জমিদারকে এই নাটক করার জন্য রাজি করালে কিভাবে? আরে হ্যাঁ, তুমি জানো না, জমিদার আমার খুব ভালো বন্ধু।
আরে আমরা দুজন তো ছোটবেলার প্রাণের বন্ধু, তো সে আমার জন্য এতটুকু তো করতেই পারে। এবার দেখো, না চাইলেও রাজু গোরস্থানের কাছে নিশ্চয়ই যাবে, আর তারপর চিরদিনের জন্য আমরা ওর হাত থেকে মুক্তি পাব। মানতেই হবে তোমার এই শয়তানি বুদ্ধি। আমি তো ভেবেছিলাম তুমি সত্যিই হয়তো জমিদারের কাছ থেকে ঋণ নিয়েছো, সেই কারণেই সে এমনটা করেছে। না, আমি ঋণ নিতে যাব কেন? আরে আমাদের এত জমি আছে, বাড়ি আছে, ফসল হয়। এখন এই সব জমি, এই পুরো বাড়ি এবং মায়ের যত গহনা আছে না, তার সব এখন তোমার। এখন তো তুমি খুশি। হা 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 হা, কেন খুশি হব না? এত বড় খুশির উপহার তুমি আমাকে দিয়েছো, আমি খুশি কেন হব না? দুজনে জোরে জোরে হাসতে থাকে। অন্যদিকে রাজু হাঁটতে হাঁটতে গোরস্থানের দরজায় পৌঁছায়। আচ্ছা, তো এটাই সেই গোরস্থান। এবার আমাকে ওই গুপ্তধন খুঁজতে হবে। কিন্তু এই গোরস্থানটা এত শুনশান কেন লাগছে? মনে হচ্ছে কেউ যেন এখানে বসে কাঁদছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। আরে তাতে আমার কি? আমার তো শুধু গুপ্তধন দরকার। রাজু গোরস্থানের ভেতরে পা রাখে। ঠিক তখনই তীব্র ঝড় বাতাস বইতে শুরু করে এবং সামনে একটি গাছের নিচে সাদা কাপড় পরা একটি মেয়ে ডুকরে ডুকরে কাঁদছিল। আরে এই গোরস্থানে এক মেয়ে কেন কাঁদছে? তাও এত সন্ধ্যায় গোরস্থানে কাঁদছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আমার গিয়ে জিজ্ঞেস করা উচিত। রাজু তার কাছে যায়। তুমি কে? এত সন্ধ্যায় এখানে কি করছো আর কাঁদছো কেন? আমার নাম মায়া, আর আমার বাবা মারা গেছেন। এই পৃথিবীতে আমার কেউ নেই। এই কারণেই আমি আমার বাবার কবরের কাছে এসে রোজ সন্ধ্যায় কাঁদি। এখন যে যাওয়ার সে তো চলেই গেছে, তার জন্য কেঁদে কি লাভ? তোমার বাবা এখন পৃথিবীতে নেই এটা জেনে আমার খুব দুঃখ হলো, কিন্তু আর কেঁদো না, এবার বাড়ি চলে যাও। আমার কোনো বাড়ি নেই, আমি কোথাও যেতে চাই না। আপনি কি আমাকে আপনার বোন বানাবেন? আর আপনি কি আমার ভাই হবেন? কারণ এই পৃথিবীতে আমার কেউ নেই, আর আমার একটা ভাইয়ের খুব শখ ছিল। হ্যাঁ, কেন নয়? একজন ভাই হওয়া এটা তো গর্বের ব্যাপার। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? আমাকে আপনার সাথে আপনার বাড়ি যেতে হবে এবং আপনার বোন হয়ে বাঁচতে হবে। আমার এটাই ইচ্ছা। ঠিক আছে, আমি তোমাকে আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাব। এমনিতে তোমার আর কে আছে? ঠিক আছে, আমি যাওয়ার আগে আমার মায়ের কাছ থেকে একবার জিজ্ঞেস করে নিই। তোমার তো এই পৃথিবীতে কেউ ছিল না, আর তারপর তুমি বলছো মায়ের কাছ থেকে জিজ্ঞেস করে নি। এই মা আবার কোথা থেকে এলো? আমার মা আছেন, কিন্তু তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এবং তিনি আমাকে নিজের মেয়ে বলে মানেন না। কিন্তু তারপরও কোথাও যাওয়ার আগে আমি তার কাছ থেকে জিজ্ঞেস করি। আরে এমন কোন পাষাণ হৃদয়ের মা যে নিজের মেয়েকে মেয়ে বলে মানে না? সত্যিই তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে, এবং তুমি সত্যিই নিজেকে অনাথ মনে করছো হয়তো। তা কোথায় তোমার বাড়ি? চলো যাই। ব্যাস, এই গোরস্থানের ভেতরেই। ওইদিকে একটু ভেতরে চলুন, তারপর আমার মায়ের বাড়ি পাওয়া যাবে। গোরস্থানে তোমার বাড়ি? আচ্ছা ঠিক আছে, চলো যাই। রাজু মায়ার পেছনে পেছনে একটু ভেতরে যায়, তখনই এক কোণে খুব বড় এবং সুন্দর একটি প্রাসাদ দেখতে পায়। আরে এত বড় আর সুন্দর বাড়ি, সেটাও আবার গোরস্থানের ভেতর, আর এ নিজেকে অনাথ বলছে। ভাইয়া, আপনি এখানেই বসুন, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। আপনি নিশ্চয়ই খুব ক্ষুধার্ত। হ্যাঁ, আমি কয়েক ঘন্টা ধরে সফর করছি, আমার ক্ষুধাও পেয়েছে। যদি কিছু খেতে পেতাম তবে ভালোই হতো। তারপর মায়া ঘরের ভেতর চলে যায় এবং কিছুক্ষণ পর নানা রকমের সুস্বাদু খাবার নিয়ে বাইরে আসে। আরে এ তো নিজের ঘর থেকে এত এত খাবার নিয়ে এসেছে। এমন খাবার তো আমি কখনো দেখিও নি। আর এ নিজেকে অনাথ আর গরিব বলছিল। যদি এর মা একে ঘৃণাই করে, তবে এত খাবার ঘরে এনে দিল কিভাবে? নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে। আমাকে এর খোঁজ নিতে হবে। ভাইয়া, আপনি এখানে কিছুক্ষণ বসুন, আমি আমার কিছু জিনিসপত্র নিয়ে আসি। কারণ আমি তো আপনার সাথে এভাবে খালি হাতে যেতে পারি না। কিছুক্ষণ পর একজন মহিলা সেখানে আসে। তো তুমি কে? আমি রাজু। আমার নাম রেখা বাবা, আর এ আমার মেয়ে। এ আমাকে খুব ঘৃণা করে, এই কারণেই সে নিজেকে অনাথ বলে তোমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আমি তোমাদের দুজনের সব কথা শুনে ফেলেছি। কি? এ আপনার মেয়ে? আর তারপরও এ এভাবে বলছে যে সে অনাথ, পৃথিবীতে তার কেউ নেই?
আর আপনি নিজের মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে পারেন কিভাবে, সেটাও আবার রাতের বেলায়? না, আমি ওকে বাড়ি থেকে বের করে দেইনি। ও শুধু আমাকে ঘৃণা করে। ওর বাবার মৃত্যুর জন্য আমাকেই দায়ী মনে করে। এই কারণেই ও আমার সাথে থাকতে চায় না এবং এখান থেকে চলে যেতে চায়। কিন্তু আমি কি করতে পারি? এতে আমার কি দোষ? তাহলে তো এটা খুবই খারাপ হয়েছে। ওর খুব বড় ভুল বোঝাবুঝি হয়েছে। আপনার উচিত ওর ভুল ভাঙানো। আমি চাইলেও ওর ভুল বোঝাবুঝি কখনোই দূর করতে পারব না। ছোটবেলা থেকেই ওর একটা ভাইয়ের খুব শখ ছিল এবং ও একটা ভাই পেতে চাইত। কিন্তু আমি ওর এই ইচ্ছে পূরণ করতে পারিনি। তার আগেই আমার স্বামীর মৃত্যু হয়। এই কারণেই ও আমাকে ঘৃণা করে যে আমি ওর বাবাকে মেরে ফেলেছি এবং ওকে একটা ভাইও দিইনি। এই কারণেই ও আমার সাথে থাকতে চায় না আর আমাকে খুব ঘৃণা করে। বাবা, তুমি এখন এখানেই বিশ্রাম নাও, কারণ দেখো এরপর সামনে এগোলে রাতের বেলা, আর রাতের বেলা গোরস্থানের বাইরে যাওয়া উচিত নয়, কারণ গোরস্থানের ভেতর সুরক্ষিত থাকে, আর এর বাইরে গেলেই কে জানে তোমার সাথে কি কি অঘটন ঘটে যাবে। তুমি আজ আমাদের এখানেই ঘুমিয়ে পড়ো, সকালে চলে যেও। ঠিক আছে, আমি সকালেই যাব। আমি ততক্ষণ এখানেই ঘুমিয়ে পড়ছি। তারপর রাজু ঘুমিয়ে পড়ে। এরপর মাঝরাতে যখনই 12টা বাজে, প্রাসাদটি হঠাৎ গায়েব হয়ে যায় এবং রেখা ও মায়া দুজনেই নিজেদের ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং জোরে জোরে হাসতে শুরু করে। আমাদের বলির পাঠা ফেসে গেছে। এবার তো আমাদের ইচ্ছে পূরণ হবে, মেয়ে। হ্যাঁ মা, আমরা যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই হয়েছে। এবার একে দিয়ে আমরা সেই কাজটা করাবো যার জন্য আমরা ওকে বিভ্রান্ত করেছি। এবার বলো মা, আমরা কি করতে পারি যাতে আমরা শুধু এই গোরস্থানে নয়, বরং পুরো গ্রামের ওপর রাজত্ব করতে পারি। গ্রামে গিয়েও আমরা যেন সবার মনে আমাদের আতঙ্ক তৈরি করতে পারি। চিন্তা করিস না মেয়ে, সেই দিনও এখন খুব কাছে। আমি এক দরবেশের মুখে শুনেছিলাম যে গ্রামের মৌলবীর কাছে একটা কালো জাদুর বই আছে। যদি সেই বইটা আমরা পেয়ে যাই, আর তারপর আমরা যেখানে খুশি সেখানে যেতে পারব। তাহলে তো ঠিক আছে। কাল সকাল হতেই আমরা একে ওই মৌলবীর কাছে পাঠাবো। চলো, এখন আমরা বিশ্রাম নিই। কিছুক্ষণ পরেই তো সকাল হয়ে যাবে, তখন আমাদের ওকে আমাদের নতুন রূপও দেখাতে হবে। হ্যাঁ মেয়ে, নিশ্চয়ই। তারপর গভীর অন্ধকারের পর সকাল হয় এবং সূর্যের প্রথম কিরণ ফুটতেই সেখানে আবার প্রাসাদ তৈরি হয়ে যায় এবং রাজুর ঘুম ভেঙে যায়। মায়া, এবার চলো যাই, কারণ আমি যে কাজের জন্য এসেছিলাম সেটা তো আর হলো না। আগে আমি তোমাকে আমার বাড়িতে রেখে আসি, তারপর আমি আমার কাজ করব। ভাইয়া, আমি আপনার সাথে যাওয়ার জন্য তৈরি, কিন্তু তার জন্য আপনাকে আমার একটি ছোট কাজ করে দিতে হবে। ঠিক আছে, এমন কি কাজ বলো, আমি করার জন্য তৈরি। এই গ্রামের মৌলবীর কাছে একটি বই আছে যা কালো রঙের। আপনাকে ওই বইটা এনে আমাকে দিতে হবে, তারপর আমি আপনার সাথে যাব। মৌলবীর কাছে এমন কি বই আছে, আর তুমি কোন মৌলবীর কথা বলছো? দেখ মেয়ে, তুই একে নিজের ভাই মানিস আর এর সাথে যাওয়ার জন্যও প্রস্তুত আছিস, কিন্তু এ তো তোর জন্য সেই বইটাও আনতে পারছে না যা দিয়ে তোর বাবার আত্মা শান্তি পেতে পারে। এই জন্যই বলে এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। উনি তো আমার মামা, উনি তো পুরো গ্রামের মানুষের সাহায্য করেন, আর আমি ওনার কাছ থেকে ওই বই আনতে পারবো না। উনি আমাকে ওই বই দেবেন কেন? ভাইয়া, আপনি আমার জন্য এতটুকু করতে পারবেন না? তাহলে তো ভাই শব্দের ওপর থেকে আমার বিশ্বাস উঠে যাবে। এমন করবেন না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোমার ওই বইটা চাই তো, আমি ওটা নিয়ে আসছি। তারপর ভাঙা মন নিয়ে রাজু সেখান থেকে বেরিয়ে পড়ে এবং গ্রামের দিকে চলে আসে এবং যেমনই মৌলবীর বাড়িতে পৌঁছায়। আরে রাজু বাবা, তুমি এখানে কি করছো? আর সব বলো, তোমার ভাই ভাবি সব কেমন আছে? মামা, সব তো খুব ভালো আছে, আর আমার আপনার কথা খুব মনে পড়ছিল, তাই আপনার কাছে চলে এলাম। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, সব ঠিক আছে বাবা, তবে ইদানিং গ্রামে কিছু বেশিই ঝামেলা চলছে, ওই কাজেই ব্যস্ত আছি। আমি আপনার কোনো সাহায্য করে দেব? হ্যাঁ, একটু দেখো তো, ভেতরে কিছু বইপত্র আছে, ওই বইগুলো একটু গুছিয়ে রেখে দাও। আমাকে এখন জমিদারের কাছে যেতে হবে তার ছেলের নামকরণের জন্য, তো আমার আসতে একটু সময় লাগবে।
নিশ্চয়ই মামা, আমি ভালোভাবে গুছিয়ে দেব, আপনি নিশ্চিন্তে যান। ঠিক আছে বাবা। তারপর মৌলবী চলে যান। এটাই সঠিক সময়, আমাকে তাড়াতাড়ি ওই কালো বইটা খুঁজতে হবে। রাজু তাড়াতাড়ি সব বই খুঁজতে থাকে। তখনই তার নজর একটি কালো বইয়ের ওপর পড়ে। মনে হচ্ছে এটাই সেই বই, এর পাতা এবং সবকিছু ঠিক আছে, তার মানে এই বইটাই ওরা চাইছিল। এবার আমাকে তাড়াতাড়ি বইটা নিয়ে যাওয়া উচিত। রাজু বই নিয়ে গোরস্থানের দিকে বেরিয়ে পড়ে। তখনই মৌলবী বাড়ি ফিরে আসেন। এ কি, রাজুকে কোথাও দেখা যাচ্ছে না, কোথায় গেল? মনে হয় বই গুছিয়ে চলে গেছে। আরে আরে এ কি, তন্ত্রবিদ্যার বইটা কোথায়? আরে না, এটা হতে পারে না। যদি এই বই কোনো ভুল হাতে পড়ে যায়, তবে কে জানে এই গ্রামের উপর কি বিপদ নেমে আসবে। যদি মোহন এই বইটা নিয়ে থাকে, তবে নিশ্চয়ই সে গোরস্থানে গেছে। আমাকে ওকে আটকাতে হবে, কারণ ওই বই শুধু গোরস্থানেই নিয়ে যাওয়া যেতে পারে। অনিল ও রাজু বই নিয়ে দ্রুত গোরস্থানের দিকে এগোচ্ছিল। ব্যাস, আমাকে তাড়াতাড়ি বইটা দিয়ে এই কাজটা শেষ করতে হবে। এবং যখনই রাজু গোরস্থানে পা রাখতে যাবে, ঠিক তখনই মৌলবী তার সামনে এসে দাঁড়ান। আরে রাজু, দাঁড়াও, তুমি এ কি করছো? মামা, আপনি এখানে? কি হয়েছে, সব ঠিক আছে তো? তুই এই তন্ত্রবিদ্যার বই নিয়ে গোরস্থানে কেন যাচ্ছ? তন্ত্রবিদ্যার বই? আপনি এসব কি বলছেন মামা? আরে তোমার হাতে যে বইটা আছে, এটা কোনো সাধারণ বই নয়, এটা তন্ত্রবিদ্যার বই। যদি কোনো ভুল হাতে চলে যায়, তবে এই পুরো গ্রাম এবং আশেপাশের গ্রামের ওপর খারাপ প্রভাব পড়বে। গোরস্থানের সমস্ত শয়তানি শক্তি জেগে উঠবে। না না, আমার এসব কিছু জানা ছিল না। এটা তো গোরস্থানে মায়া আর রেখা নামের মেয়ে আমার কাছ থেকে চেয়ে পাঠিয়েছে। এই বইয়ের সব সত্যি কথাও আমার জানা নেই। আরে এটা মায়াজাল ছিল, তারা গ্রামের সব মানুষকে ফাঁসায়, আর আমি যদি সঠিক সময়ে না আসতাম, তবে তারা তোমাকেও মেরে ফেলত এবং পুরো গ্রামে মৃত্যুর তাণ্ডব চালাত। আজ তুমি অল্পের জন্য বেঁচে গেছো, চলো এখান থেকে, তোমার এখানে বেশি সময় থাকা ঠিক নয়। তখনই মায়া এবং রেখা সেখানে উপস্থিত হয়। মৌলবী, থেমে যা, তুই এমনটা করতে পারিস না। এই বইটা আমাকে দিয়ে দে আর চলে যা এখান থেকে, না হলে আমি তোকে জানে মেরে ফেলব। তোমরা দুজন তো আত্মা, আর তোমরা আমাকে ধোঁকা দিয়েছ। আমাকে ওই তন্ত্রবিদ্যার বইটা দে। না, আমি নিজের জীবনের ঝুঁকি নিতে পারি, কিন্তু পুরো গ্রামের জীবনের ঝুঁকি নিতে পারি না। আমি তোমাদের এই তন্ত্রবিদ্যার বই কখনো দেব না। রেখা আক্রমণ করে। তখনই মৌলবী একটি মন্ত্র পড়তে শুরু করেন, যার ফলে মায়া এবং রেখার শরীর জ্বলতে শুরু করে। না না মৌলবী, তুই এমনটা করতে পারিস না। আমি আবার আসব এবং এই বই হাসিল করেই ছাড়ব। এ কথা বলে মায়া এবং রেখা সেখান থেকে গায়েব হয়ে যায়। তুমি এখানে কেন এসেছিলে বাবা? এখানে কোনো মানুষের আসা নিষেধ। মামা, আপনার কাছে আর কি লুকাবো? আপনি তো জানেন আমার ভাই আর ভাবি খুব বিপদে পড়েছিল। তারা বলেছিল এই গোরস্থানেই আমাদের পূর্বপুরুষরা একটা গুপ্তধন লুকিয়ে রেখেছে। আমি সেই গুপ্তধন নিতেই এসেছিলাম। আরে তুমি এসব কেমন কথা বলছো? আরে তোমার বাবা মা তো আগে থেকেই এত ধন সম্পদ, গহনা আর জমি রেখে গেছে, আর তোমার ওপর আবার কিসের ঋণ? আর এখানে কোনো পূর্বপুরুষ গুপ্তধন লুকোয়নি। তোমার ভাই তোমার সাথে মিথ্যা বলেছে। কিন্তু জমিদার এসে আমার ভাইকে হুমকি দিয়েছে যে দুদিনের মধ্যে সে টাকা না দিলে সে ভাবিকে তুলে নিয়ে যাবে। সত্যি তোমার ভাই আর ভাবি এতটা লোভী হতে পারে, তা আমি কখনো ভাবতেও পারিনি। আরে সে তোমার সাথে একটা খেলা খেলেছে। আপনি কি বলছেন মামা? তুমি চলো আমার সাথে। তোমার বাবা মা পুরো গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, আর তারা অনেক সম্পদ জমিয়েছিলেন। ওরা তোমাকে মেরে সেই সব সম্পদ আত্মসাৎ করতে চায়, এই কারণেই তারা এমনটা করেছে। না, ভাইয়া ভাবি আমাকে খুব ভালোবাসে, তারা আমার সাথে এমন করতে পারে না। তুমি চলো আমার সাথে। মৌলবী রাজুকে নিয়ে সাজুর কাছে যান। এদিকে ঘরের ভেতর সাজু ও মিনা হেসে হেসে কথা বলছিল। এখন তো রাজু চিরকালের মতো মরে গেছে। আরে হ্যাঁ, কত গ্রামবাসীর লাশ পাওয়া গেছে সেখানে। এখন তার বাঁচার কোনো আশা নেই, সেও এতক্ষণে মরে গেছে। এবার মায়ের যত গহনা আছে আর এই জমি বাড়ি সব আমাদের হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেলাম, আর আমাদের ভাই জানতেই পারলো না যে সে গেছে গুপ্তধন আনতে। সেখানে তো কোনো গুপ্তধনই নেই, আর আমাদের উপর কোনো ঋণও নেই। আরে আমরা তো শুধু এই জমি বাড়ি আর গহনা রাখার জন্য একটা নাটক করেছিলাম। তখনই রাজু রেগে সাজুর সামনে গিয়ে দাঁড়ায়।
ভাইয়া ভাবি আপনাদের দুজনের একটুও লজ্জা করল না? আপনারা দুজন আমার সাথে এত বড় একটা খেলা খেললেন। যদি আপনাদের সম্পদ আর গহনা দরকারই ছিল তবে আপনারা আগে একবার আমাকে বলে দেখতেন, আমি খুশি মনে সব সম্পদ আর গহনা দিয়ে দিতাম। কিন্তু আপনারা আমার বিশ্বাস ভেঙেছেন। আমি আপনাদের কখনো ক্ষমা করতে পারব না, কখনো না। সত্যি সাজু, তুমি একজন বড় ভাই হয়ে এত জঘন্য একটা কাজ করবে তা আমারও বিশ্বাস ছিল না। ভাগ্যিস আমি রাজুকে সঠিক সময় নিরাপদে বাঁচিয়ে নিয়েছি। মামা, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি লোভে পড়ে গিয়েছিলাম। ক্ষমা চাইছো কেন? আমরা পরিশ্রম করেছি আর আমরা এই সব ধন সম্পদ বাঁচিয়ে রেখেছি, তো এটা আমাদেরই। এটা পাওয়ার জন্য আমরা যাই করেছি তাতে আমাদের কোনো আক্ষেপ নেই। আমার বোন একটি উইল তৈরি করে আমাকে দিয়েছিল, যেখানে লেখা ছিল যদি দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয় তবে আমি ওই উইল রাজুর নামে করে দেব। এখন আইনগতভাবে রাজু ওই উইল পাবে, যার ফলে আমার বোনের যত জমি আর গহনা আছে সব কিছুর ওপর রাজুর সমান অধিকার থাকবে। রাজু, চলো, এখন তোমার এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। যতদিন তোমার ভাগবাটোয়ারা না হয় তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবে। মোহন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় এবং মৌলবীর সাথে থাকতে শুরু করে। কিছুদিন পর ভাগবাটোয়ারা হওয়ার পর দুই ভাইয়ের মধ্যে সবকিছু সমানভাবে ভাগ করে দেওয়া হয় এবং গ্রামের একটি ভালো মেয়ে দেখে বিয়ে করে মোহন সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ছোট্ট বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।